নীলাঞ্জনা রিসর্টে এক অসাধারণ ট্রিপের অপেক্ষা নিয়ে আমরা শেষ করেছিলাম গত পর্বটি, কিন্তু হঠাৎ করেই আমার অনেকগুলো আইটেম শুরু হয়ে যাওয়ার কারণে আমি মাঝখান থেকে গায়েব হয়ে গেলাম। যারা পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা অপেক্ষা করেননি তারা একটু অপেক্ষা করতেই পারতেন, ভাল লাগে কেউ অপেক্ষা করলে। যাই হোক, অনেক উল্টাপাল্টা বকে ফেলেছি। নমস্কার সুপ্রিয় শ্রোতা, শুরু করছি অপারেশন নীলাঞ্জনার পরবর্তী পর্ব। চলুন শুরু করা যাক। টিলার নিচে দাঁড়িয়ে আমি মিথিলা আর টিটনকে বললাম, কালকে যখন এটার উপরে উঠেছি তখন একটু উঠতে আমার জান বের হয়ে গেছে, কিন্তু এখানকার মেয়েরা মাথায় বড় বড় বোঝা নিয়ে লাফাতে লাফাতে উঠে যায়। মিথিলা বলল, ইস আমিও যদি পারতাম। টিটন বলল, কোনো দিন পারবে না, তোমাদের বাসায় লিফট আছে না? হ্যাঁ আছে। কোনো দিন লিফটে না উঠে সিঁড়িতে উঠেছ? একদিন উঠেছিলাম, কারেন্ট ছিল না। তাহলে? মিথিলা বলল, ঠিক আছে এখন থেকে সিঁড়ি দিয়েই উঠব। আমি বললাম, এই টিলায় কিন্তু লিফট নাই, হেঁটে উঠতে হবে। মিথিলা অবাক হওয়ার ভান করে বলল, তাই নাকি? আমি ভেবেছিলাম এখানে একটা লিফট আছে, ওপরে চিকেন ফ্রাইয়ের ফাস্টফুডের দোকানও আছে। টিটন বলল, না নাই। আমি বললাম, উপরে উঠে যদি কষ্ট হয় তাহলে অপেক্ষা করো, যখন দেখবে এখানকার মেয়েরা যাচ্ছে তাদেরকে বলে দেখো তোমাকে ঘাড়ে করে উপরে তুলে নিয়ে যাবে। মিথিলা আমাকে একটা ছোট্ট ঘুষি দিয়ে বলল, আমি তোমার থেকে 1 বছরের বড়, আমার সাথে ফাজলামো করবে না। আমি বললাম, জি আচ্ছা। তারপর সবাই খামোখা হিহি করে একটু হেসে ওপরে উঠতে শুরু করলাম। ওপরে ওঠার সময় আমি তাদেরকে নানান কিছু দেখাতে দেখাতে নিয়ে গেলাম। আমি যে গর্তটায় পড়ে গিয়েছিলাম সেটা দেখে মিথিলা নাক মুখ কুঁচকে বলল, ছি কি ঘেন্না। টিটন বলল, তোমাকে যে জোকে ধরে নাই সেটাই আশ্চর্য। কিছুক্ষণ সেই সাপটাকে খুঁজলাম, আমি যেই গাছটাতে বাড়ি খেয়েছি সেটাও দেখালাম। দৃশ্যটা কল্পনা করে প্রথমেই দুজনে বেশ হাসলো, তারপর একটু সমবেদনা দেখালো। আমি যখন একা একা উঠছিলাম তখন আমার বেশ পরিশ্রম হয়েছিল। আজকে 3জন গল্প করতে করতে উঠছি বলে বেশ সহজে উঠে গেলাম। টিলার ওপর থেকে নিচের দিকে যে লোকটাকে দেখে আমি আর টিটন মুগ্ধ হয়ে গেলাম। লেকটাকে দেখে, লোকটাকে না, সরি। অনেকক্ষণ অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে রইল সবাই। একসময় টিটন বলল, আমাদের দেশেই এত সুন্দর একটা জায়গা, আর আমরা বড় বড় বিল্ডিংয়ে বাক্সের মতো ঘরের মধ্যে বসে বসে এসির বাতাস খাই আর টেলিভিশন দেখি। আমি বললাম, কয়েকদিন অপেক্ষা করো, তারপর দেখবে তোমার মতো সুন্দর জায়গাটাকেও বড় বড় বিল্ডিংয়ের ভেতরের বাক্সের মতো ঘর বানাবে, সেই ঘরে এসি থাকবে, টেলিভিশন থাকবে। মিথিলা বলল, ধুর কি বলছো, এখানে কখনো বড় বড় বিল্ডিং বানাবে না। আমি বললাম, তুমি জানো না, এখানে সব গ্রাম সরিয়ে সেখানে 5 স্টার হোটেল বানাবে, অ্যামিউজমেন্ট পার্ক বানাবে, সেটা নিয়ে অনেক হইচই হচ্ছে। মিথিলা বলল, কখনোই না, হতেই পারে না, এত সুন্দর একটা জায়গায় কেউ বিল্ডিং বানাতেই পারে না। আমি বললাম, পারে, বড় বড় মানুষেরা সব কিছু করতে পারে। আসলে আমাদের মতো কম বয়সী মানুষদেরই দেশ চালাতে দেওয়া উচিত, তাহলে সব কিছু ঠিকঠাক চলবে। ঠিকই বলেছ, আমাদের দেশ চালাতে দিলে প্রথমেই আমি সব স্কুল তুলে দেব। মিথিলা হিহি করে হাসলো, বলল, ঠিক বলেছ, প্রথমে স্কুল তুলে দেওয়াই উচিত। স্কুল হচ্ছে বড় যন্ত্রণা, যদি লেখাপড়া না থাকতো তাহলে জীবনটা কত সুন্দর হতো, চিন্তা করতে পারো। আমরা 3জনে রাজি হলাম। আসলে লেখাপড়াটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা, এটা না থাকাটাই জীবনের সবচেয়ে সত্যিকারের আনন্দ। খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা লেকের পাড়ে যাওয়ার জন্য টিলা থেকে নামতে শুরু করলাম। টিলার এই পাশে গাছপালা একটু কম, কারণটা জানি না কেন। আমরা পায়ে হাঁটা পথ ধরে নামতে থাকি। মাঝে মাঝে দুইজন আদিবাসী পুরুষ না হয় মহিলা আমাদের পাশ কাটিয়ে যাচ্ছিল। আমাদের দিকে কৌতূহলী চোখে তাকাচ্ছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। মনে হয় তারা বাংলায় কথা বলতে পারে না। আমাদের মতো বাঙালি মানুষদের অপছন্দ করে সেটা তো হতে পারে না। টিলা থেকে নেমে আমরা লেকের কাছে গেলাম। কি সুন্দর পরিষ্কার লেকের পানি, নিচের পাথরগুলোও দেখা যায়। শুধু তাই না, আমরা ছোট ছোট মাছ পর্যন্ত দেখতে পেলাম, কি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। বাতাসের পৃথিবীতে থাকা ভালো নাকি পানির পৃথিবীতে থাকা ভালো কে জানে। মাছগুলোকে দেখে মনে হচ্ছে পানির পৃথিবীটাই মনে হয় বেশি মজা। আমরা লেকের কিনারা ধরে হাঁটতে থাকি। বেশ কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে পানিতে ঝাপাঝাপি করছে, একজন আরেকজনকে পানি ছিটিয়ে দিচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তাদের যে আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানোর মতো নয়। বাচ্চাগুলোকে দেখে মিথিলারও পানিতে নামার শখ হলো। সে তার জুতো খুলে পানিতে পা ডুবিয়ে লেকের কিনারা দিয়ে হাঁটতে থাকে। এরকম সময় ঝকঝকে পানি দেখে কে জানে আমার পানির পিপাসা হলো। আমার পানির পিপাসা শুনে মিথিলা আর টিটনেরও পানির পিপাসা পেয়ে গেল। কিন্তু লেকের পানি তো আর খাওয়া ঠিক হবে না।
খাওয়ার পানি পাবো কোথায়? সামনে আদিবাসীদের গ্রাম, সেখানে কি আর দোকান নেই? পানির বোতল পাওয়া যাবে না? দেখি কাউকে জিজ্ঞাসা করে দেখা যায় কি না। আমরা তখন আমাদের বয়সী একটা ছেলেকে দেখতে পেলাম। মাথায় একটা লাল গামছা বাঁধা, ছোট একটা লুঙ্গির মতো পরে আছে, কোমরে একটা ভয়ঙ্কর রামদা ঝুলছে। এটাকে নিশ্চয়ই হলিউডের সিনেমায় মেশেটি বলে। কিন্তু এইটুকুন একটা ছেলে এত বড় রামদানি কি করে? ছেলেরা লেকের পানিতে দাঁড়িয়ে কিছু একটা ধুচ্ছিল। আমাদের দেখে সোজা হয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে আমাদের দিকে তাকালো। ছেলেটা বাংলা জানে কিনা কে জানে, মিথিলা তাই ঝুঁকি নিল না, হাত দিয়ে পানি খাওয়ার মতো ভঙ্গি করে দেখালো। মিথিলা যথেষ্ট ভালো অভিনয় করেছে, বুঝতে সমস্যা হওয়ার কথা না। ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান, একেবারে বুঝে গেল। সে তার ঝকঝকে দাঁত বের করে হেসে লেকের পানিটা দেখালো। শুধু তাই না, হাত দিয়ে আজলা করে কেমন করে পানি খেতে হয় সেটাও বুঝিয়ে দিল। মিথিলা মাথা নেড়ে বুঝিয়ে দিল যে সে লেকের পানি খাবে না। একটা বোতল খুলে পানি খাওয়ার ভঙ্গি করলো। ছেলেটা এটাও বুঝে ফেললো। তারপর একটু চিন্তা করে মাথা নাড়ল। আমরা বুঝতে পারলাম এখানে বোতলের পানি পাওয়া যায় না। ছেলেটা কিছুক্ষণ চিন্তা করে আমাদের বোঝালো এখানে একটা টিউবওয়েল আছে, সেখান থেকে আমরা চাইলে পানি খেতেই পারি। টিউবওয়েলটা কোন দিকে সেটাও আমাদের দেখিয়ে দিল। টিউবওয়েলের পানি সবসময় বিশুদ্ধ পানি, খেতে তাই কোনো সমস্যা হওয়ার কথা না। তাই আমরা সেদিকে রওনা দিলাম। ঠিক তখনই একটা মোবাইল টেলিফোনের শব্দ হলো। আমাদের তিনজনের মাঝে শুধু আমার কাছেই মোবাইল টেলিফোন, কিন্তু এটা আমার মোবাইলের শব্দ না। আমরা অবাক হয়ে দেখলাম রামদা ঝোলানো ছেলেটা পকেটে হাত বের করে একটা স্মার্টফোন বের করে পরিষ্কার বাংলায় বলল, "কি খবর?" অন্য পাশ থেকে কি বলছে সেটা আমরা শুনতে পেলাম না। ছেলেটা কিছু একটা শুনে ধমক দিয়ে বলল, "তোর আমার সাথে ফাজলামো করিস? টের টের পাচ্ছিস না? যদি ঠিকভাবে কমিটিকে বোঝাতে না পারি তাহলে পুরো গ্রাম তোর একটা 5 স্টার হোটেল হবে। তুই, তোর ছোট ভাই বোন সেই হোটেলের বয় বেয়ারা হয়ে সাহেবদের খেদমত করবি?" আবার কিছুক্ষণ শুনলো, তারপর বলল, "বুঝতে পারছি আমরা মানুষ কম, লেখাপড়া জানে এরকম মানুষ আরও কম, কিন্তু করবোটা কি তুই বল? শুধু আজকের দিনটা একটু বাড়তি পরিশ্রম করে দে প্লিজ।" আবার কিছুক্ষণ কথা শুনলো, তারপর কথা বলল। তারপর এইটুকুন ছেলেটা বড় মানুষের মতো লম্বা একটা শ্বাস ফেলে ফোনটা তার পকেটে রেখে দিয়ে হাঁটতে লাগলো। ছেলেটা এত সুন্দর বাংলা বলে, শুনে তো আমরা অবাক। তার উচ্চারণ আমার থেকে ভালো। সবচেয়ে বেশি অবাক হয়েছে মিথিলা। সে কিছুক্ষণ হাঁ করে ছেলেটার পিছু পিছু গিয়ে ডাকলো, "এই যে, এই যে, এই ছেলে, এই যে।" আমার কি হলো কে জানে, আমি হিহি করে হাসতে লাগলাম। কিছুতেই হাসি থামাতে পারি না। মিথিলার ডাক শুনে ছেলেটা থামলো, ঘুরে মিথিলার দিকে তাকালো। মিথিলা বলল, "তুমি বাংলা জানো?" ছেলেটা মাথা নাড়ল। মিথিলা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, "তাহলে আমার সাথে বাংলায় মুখে কথা কেন বললে না?" ছেলেটার মুখে এক ধরনের দুষ্টু হাসি উকি দিল। সেটাকে লুকানোর চেষ্টা না করে জিজ্ঞাসা করলো, "তুমি একবারও আমাকে কিছু জিজ্ঞাসা না করে সাইন ল্যাঙ্গুয়েজে কথা শুরু করেছো। সেই জন্য আমি ভেবেছি এটা একটা খেলার মতো। সেই জন্য আমিও তোমার খেলাটা খেলেছি, সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলেছি।" মিথিলা একটু রেগে গিয়ে বলল, "আমি মেয়ে, সেই জন্য তুমি আমার সাথে এরকম ঠাট্টা করছো তাই না? ছেলেগুলো কখনো করতে না, ঠিক কিনা বলো?" ছেলেটা ভালো মানুষের মতো হাসলো এবং বলল, "আমি এখন খুব ঝামেলার মধ্যে আছি, তা না হলে এক্ষুনি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতাম। তুমি আমার মা বোনকে তাহলে জিজ্ঞাসা করতে পারতে আমি মেয়েদের সাথে ঠাট্টা করি কিনা।" টিরন বলল, "তুমি তো খুব সুন্দর বাংলা বলো।" আমি বললাম, "আমার থেকেও ভালো।" মিথিলার রাগ একটু কমেছে, বলল, "আমাদের সবার থেকে ভালো। এত সুন্দর বাংলা কিভাবে শিখেছো তুমি?" "স্কুলে চেষ্টা করে শিখেছি।" আমি বললাম, "একটা কথা জিজ্ঞাসা করি?" "করো।" "তুমি এত বড় রামদা নিয়ে কেন ঘুরছো?" "আমার কাজকর্ম করতে লাগে। তাছাড়া..." ছেলেটা থেমে গেল। "তাছাড়া? তাছাড়া কি?" "তাছাড়া কয়েকদিন থেকে খুব ঝামেলায় আছি। কেউ যেন আমার গায়ে হাত না দেয় সেজন্য এটা আমি সাথে রাখি।" "তোমার এখন কিসের ঝামেলা? তোমাদের গ্রামে 5 স্টার হোটেল বানানোর ঝামেলা?" "হ্যাঁ, সেই ঝামেলা। শুধু 5 স্টার হোটেল না, এখানে আরও কিছু হবে। অ্যামিউজমেন্ট পার্ক, কেবল কার, ওয়াটার ইনিশিয়েটিভ, এবং পুরো এলাকাটা দখল করে নেবে।" "তোমরা এখন কি করছো তাহলে?" "এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। একটু লাভ হয়েছে, কালকে ঢাকা থেকে একটা টিম আসবে। সেখানে অনেকে থাকবে, গভর্নমেন্ট অফিসার, সাংবাদিক, মানবতা কর্মী, সবাই। তাদেরকে আমরা ভালো করে বোঝাতে পারি তাহলে হয়তো বা এটা ঠেকানো যাবে।" ভেরি গুড। গ্রামের মানুষ, এলাকার মানুষ সবার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু লেখাপড়া জানা মানুষ বেশি নাই, সেটাই হচ্ছে ঝামেলা। তাছাড়া..." "তাছাড়া কি?" ছেলেটা তার রামদা দেখিয়ে বলল, "এই যে এটা সাথে নিয়ে ঘুরছি, সেটাও একটা সমস্যা।" "কি সমস্যা?" "যারা এসব বানাইতে চাইছে তারা অনেক টাকা ঢালছে, আমাদের লিডারদেরকে কিনে নিচ্ছে। মনে হয় ভয় দেখানোর জন্য কিছু গুন্ডাও লাগিয়েছে। এই জন্য ভলেন্টিয়াররা সবসময় ভয় পেয়ে যাচ্ছে। ঝামেলার আর শেষ নাই। আমি যদি তোমাদের ভলেন্টিয়ার হয়ে কাজ করতে চাই, তুমি আমাদেরকে নেবে?" ছেলেটা একটু অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, "তুমি তুমি ভলেন্টিয়ার হবে?"
হ্যাঁ, কিন্তু কি করতে হবে আমি তো জানি না, তুমি বলে দিলেই পারবো। নুরু একা কেন, আমরাও তোমার ভলেন্টিয়ার হতে পারি, তাই না টিটন? হ্যাঁ, আমরাও হতে পারি। ছেলেটার চোখ হঠাৎ জলজল করে উঠল, হাতে কিল দিয়ে বলল, ভেরি গুড আইডিয়া। তোমাদেরকেও তাহলে ভয় দেখাতে সাহস পাবে না। সত্যি আমাদের একটু সাহায্য করতে পারবে? লেখাপড়া জানলে ভালো, লিফলেট পড়ে শোনাতে পারবে। গ্রামের মানুষ লেখাপড়া জানে না, তাই জন্য তাদের টিপসই নিতে পারবে তোমরা। আমি ছেলেটার ঘাড়ে একটা ছোট থাবা দিয়ে বললাম, ভেরি গুড। আমি জীবনেও কখনো আন্দোলন করি নাই, কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমি তোমার থেকে শিখব। মিথিলা বলল, কিন্তু আমরা এখনও তোমার নামটাই যে জানি না। ছেলেটা উদাস মুখে বলল, না জানাই ভালো, মাথায় লাল গামছা বা এরকম কোন একটা নাম দিয়ে দিতে পারো। মিথিলা অবাক হয়ে বলল, কেন, তোমার আসল নাম জানলে ক্ষতি কি? কারণ তোমরা উচ্চারণই করতে পারবে না, না হয় এমন উচ্চারণ করবে যে আমারই মনে হবে আমি তোমাদের যেন গলাটা টিপে ধরি। আগে সেটা ধরে নিচ্ছ কেন, নামটা বলো। উইঙ্গিন। এখানে একটা ছোট কথা বলতে চাই, আসলে নামটার বানান হচ্ছে ও হস্যু হস্যই ন। এখন এটার উচ্চারণ কি এটা আমি নিজেও জানি না, সো সরি সবার কাছে। আমরা একজন আরেকজনের দিকের মুখের দিকে তাকালাম। ছেলেটাকে আরও কয়েকবার বলতে হলো, বাংলায় এবং ইংরেজিতে বানান করতে হলো, এবং শেষ পর্যন্ত আমরা কাছাকাছি কিছু একটা উচ্চারণ করতে পারলাম। বাবা মায়ের তাদের ছেলেদের নাম এত কঠিন কিভাবে রাখতে পারে কে জানে। এক সময় ছেলেটার টেলিফোন আবার বাজলো। সে আবার কিছুক্ষণ কথা বলল, এবারে সে নিজের ভাষায় বলল, তাই আমরা কিছু বুঝতে পারলাম না। ছেলেটা ফোনটা রেখে দিল এবং বলল, আমার এখনই যেতে হবে। আমরা কখন কাজ শুরু করব? তোমাদের যখন ইচ্ছা তখনই শুরু করতে পারো। এখন করি? ঠিক আছে, তাহলে এসো আমাদের সাথে, আমার সাথে। আমরা তখন মাথায় লাল গামছা বাঁধা ছেলেটার সাথে তাদের গ্রামের দিকে হাঁটতে থাকি। আমরা বেশ কয়েক ঘন্টা টানা কাজ করলাম। কাজটা বেশ সহজ এবং আনন্দের। মাথায় লাল গামছা ছেলেটা আমাদেরকে কয়েকটা লিফলেট দিল, একটা কাগজ দিল, সেখানে গ্রামের মানুষের নাম লেখা আছে, এবং একটা স্ট্যাম্প প্যাড দিল। আমরা যেহেতু গ্রামের মানুষদের চিনি না, তাই উইঙ্গিন ছেলেটা কয়েকটা ছোট বাচ্চা ছেলেমেয়েদেরকে আমাদের সাথে দিয়ে দিল। তারা আমাদের গ্রামের বাড়িগুলোতে নিয়ে যেতে লাগলো এবং প্রথমে নিজেদের ভাষায় তারা কিছু একটা বলে আমাদের পরিচয় করিয়ে দিত। আমরা তখন বাংলা ভাষাতেই লিফলেটটা পড়ে শোনাতাম। সেখানে কিভাবে ষড়যন্ত্র করে কিছু মানুষ তাদের পূর্বপুরুষের জমি দখল করে সবাইকে তাড়িয়ে দিয়ে এখানে একটা 5 স্টার হোটেল আর একটা কুৎসিত অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করবে, এবং সেখানকার লেকের পানিতে স্পিডবোট চালাবে, পানি দূষিত হবে, গাছপালা মরে যাবে, পশু পাখি সরে যাবে, তারা আর চাষ করতে পারবে না, মাছ ধরতে পারবে না, এই কথাগুলো লেখা আছে। তারপর অন্য একটা কাগজটাতে তাদের নাম খুঁজে বের করে করে তাদের টিপসই নিয়ে নিলাম। এক দুইজন অনেক সময় নিয়ে সাইন করে দিত, তাই অনেক কষ্ট করে তারা সাইন করা শিখেছে, সেই জন্যে তারা অনেক টাইম নিয়ে সাইন করে দিত। প্রথম প্রথম আমরা শুধু লিফলেটটা পড়ে শুনেছি, কিন্তু কিছুক্ষণের মাঝেই মিথিলা সেটা অভিনয় করে দেখাতে শুরু করলো। হাত পা নেড়ে বড় বড় চোখ করে দাঁত মুখ খিচিয়ে সে যেভাবে গাছপালার মরে যাওয়া, পশু পাখির চলে যাওয়া, লেকের পানি আর বাতাস দূষিত হয়ে যাওয়ার অভিনয় করে দেখাতে লাগলো, সেটা আসলেই দেখার মতো ছিল। তার অভিনয় দেখার জন্যে ছোট ছোট বাচ্চারা ভিড় করে আসতে থাকলো। কিছুক্ষণের মাঝে আমাদের সাথে ছোট বাচ্চাদের একটা বড় দল বাড়ি বাড়ি ঘুরতে শুরু করলো। দুপুরবেলা ফিরে না গেলে সবাই দুশ্চিন্তা করবে, তাই আমরা আপাতত কাজ থামিয়ে উইঙ্গিনকে বললাম, কাগজপত্র তাকে বুঝিয়ে দিয়ে রিসর্টে রওনা দিলাম। তাকে বলে গেলাম রিসর্টে গিয়ে আমাদের বাবা মা আর মামাকে কিছু একটা বলে খেয়ে দিয়ে আবার ফিরে আসবো আমরা, তখন আরও বেশি কাজ করতে পারবো। শুনে উইঙ্গিন খুশি হয়ে গেল। এই কাজটা শেষ হলে তার পুরো কাজটা শেষ হয়। কমিটির লোকজন সবাই চলে এসেছে, তারা আমাদের রিসর্টে আছে। আগামীকাল তারাও এই গ্রামটা ঘুরে দেখবে। উইঙ্গিন আমাদের খানিক দূর এগিয়ে দিল। লেকের পার হয়ে গিয়ে আমরা টিলায় উঠতে শুরু করলাম। টিলার উপরে একজন একজন মানুষ একটা গাছের নিচে বসে সিগারেট খাচ্ছিল। আমাদের দেখে সিগারেটটা ফেলে উঠে দাঁড়ালো। আমরা এখানে হাঁটাহাঁটি করার সময় বেশ কিছু মানুষকে দেখেছি। পুরুষের থেকে মহিলাই বেশি ছিল এবং সবাই আদিবাসী ছিল। এই প্রথম একজন মানুষকে দেখলাম যে আদিবাসী নয়, বাঙালি। মানুষটা মোষের মতো মোটা, চেহারার মাঝে একটা ইঁদুর ইঁদুর ভাব আছে। মুখটা কেন জানি না সুচালো, গায়ের রঙও ইঁদুরের মতো ভুসভুসে কালো। আমরা ভাবলাম সে হয়তো আমাদের কিছু একটা জিজ্ঞাসা করবে, কিন্তু সে জিজ্ঞাসা করলো না। পকেট থেকে একটা মোবাইল ফোন বের করে কার সাথে যেন কথা বলতে লাগলো। মাঝে মাঝে মাথা ঘুরিয়ে সরু চোখে আমাদের দিকে তাকিয়ে থাকতে লাগলো। কে জানে উইঙ্গিন যে মানুষগুলোর কথা বলেছিল এরা সেই দলের মানুষ কিনা। আমরা অবশ্য সেটা নিয়ে মাথা ঘামালাম না, নিজেদের মতো টিলা থেকে নামতে লাগলাম। খানিক দূর পর টের পেলাম মানুষটা আসলে আমাদের পিছু পিছু আসছে। গলা নামিয়ে বললাম, মনে হয় মোটা মানুষটা আমাদের পিছু পিছু আসছে। তাহলে এখন কি হবে? কি আর হবে, পিছন পিছন আসতে থাকবে।
যে যা সেদিকে যাবে। আমরা কিছুক্ষণ হেঁটে হেঁটে গেলাম। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো, দুষ্টু বুদ্ধি, কিন্তু কাজ করতেও পারে। আমি গলা নামিয়ে মিথিলা টিটনকে বললাম, একটা কাজ করলে কেমন হয়? কী কাজ? আমরা একটা শর্টকাট মারি। শর্টকাট? হ্যাঁ, যেই শর্টকাট মেরে আমি গর্তে পড়েছিলাম। মিথিলা আর টিটন দুজনই আমার দিকে তাকিয়ে রইল। আমরা তিনজন পাশাপাশি হেঁটে যাব, তোমরা দুজন গর্তের দুই পাশ দিয়ে হেঁটে যাবে। আমি যেহেতু গর্তটা চিনি তাই আমি লাফ দিয়ে পার হব। গর্তটা তো লতা পাতা দিয়ে ঢাকা, বোঝা যায় না। মানুষটা পেছন পেছন আসবে, গর্ত যদি না খেয়াল করে তাহলেই। আমি কথা শেষ না করে হাত দিয়ে দেখালাম। ঝপাত করে মানুষটা গর্তের মাঝে পড়ে যাচ্ছে। টিটন আর মিথিলা দুজনেরই মুখ হাসিতে ভরে গেল। মিথিলা আমাকে খোঁচা দিয়ে বলল, তোমার মাথায় এত বদবুদ্ধি! আগে অত খুশি হও না, দেখি যদি কাজ করে। আমরা তখন পায়ে হাঁটা পথটা ছেড়ে দিয়ে টিলার ঝোপঝাড়ের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। মাথা ঘুরিয়ে দেখলাম ইঁদুরের মতো মোটা মানুষটা আমাদের পিছু পিছু আসছে কিনা। তার মানে মানুষটা আসলে আমাদের পিছু নিয়েছে। আমরা সোজা হেঁটে গেলাম। গর্তটার কাছে এসে আমি ছোট একটা লাফ দিয়ে পার হলাম। টিটন আর মিথিলা খুব স্বাভাবিক ভঙ্গিতে দুই পাশ দিয়ে বের হয়ে গেল। কেউ আমাদের দেখলে বুঝতে পারবে না যে আমরা একটা বিপজ্জনক ফাঁদ পেতে ফেলেছি। আমরা কান খাড়া করে হেঁটে যাচ্ছি, এখন আর পেছন ফিরে তাকাচ্ছি না। কিছু দূর যাওয়ার পর সত্যি সত্যি হঠাৎ হুড়মুড় করে একটা শব্দ হলো এবং মাথা ঘুরিয়ে দেখলাম আমাদের চোখের সামনে ইঁদুরের মতো মানুষটা সেই ভয়াবহ গর্তের মাঝে অদৃশ্য হয়ে গেল। শুধু তাই না, আমরা তার বিকট একটা চিৎকারও শুনতে পেলাম। আমি হালকা পাতলা মানুষ ছিলাম, হাঁচর পাচর করে বের হয়ে গেছি। এই মোষের মতো মোটা মানুষটা অত সহজে বেরোতে পারবে না। আমি আনন্দে চাপা চিৎকার করে বললাম, ইয়েস! মিথিলা বলো, হাই ফাইভ! আমরা আর হাই ফাইভ করে সময় নষ্ট করলাম না, তাড়াতাড়ি হেঁটে যেতে শুরু করলাম। টিলার নিচে পৌঁছে দেখি দুজন মুষ্ক জোয়ান মানুষ দাঁড়িয়ে আছে। একজনের মাথা ন্যাড়া, মাথায় একটা চুলও নেই, নাকের নিচে বড় বড় গোঁফ, টাইট একটা টি শার্ট পরে আছে। টি শার্টের নিচে তার মাসলগুলি কিলবিল করছে। মানে মানে ভাবতে পারছেন যে মাসলকে কিলবিল নামক একটা বিশেষণ দিয়ে বিশেষায়িত করা যায়। আসলেই যাই হোক, সে তার মোবাইল ফোনে কথা বলছে। অবাক হয়ে বলছে, কি বললি? গর্ত? কিসের গর্ত? এই তুই গর্তে কেন ঢুকেছিস? হ্যাঁ, কি বললি? পড়ে গেছিস? চোখে দেখে হাঁটিস না নাকি? হ্যাঁ, কথাবার্তাগুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমরা শোনার চেষ্টা করলাম না। তাড়াতাড়ি হেঁটে রিসর্টে রওনা দিলাম। একদিনের জন্য যথেষ্ট মজা হয়েছে। রিসর্টে এসে খেয়ে দিয়ে আমরা তিনজন আবার উইঙ্গেনদের গ্রামে ফিরে গেলাম। কি করছি জানার পর আমাদের তিনজনের অভিভাবক তিন রকম কথা বলেছে। টিটনের বাবা মা বলেছে এগুলো বড়দের কাজ, ছোটদের এগুলোর মাঝে না জড়ানোই ভালো। যেহেতু আজ বিকেলের মাঝে সব হয়ে যাবে তাই তারা টিটনকে যাওয়ার অনুমতি দিয়েছেন। মিথিলার বাবা মা বলেছে সে যেন কোনো সময়তেই একা না থাকে, সবসময় যেন আমার আর টিটনের সাথে থাকে, তাহলেই ঠিক আছে। অবশ্যই তাকে বিকেলের আগে ফিরে আসতে হবে। আমার মামা কি করছি, কোথায় যাচ্ছি শোনার পর বললেন, এটা কি পাগলামি নাকি স্বাভাবিক কাজ? আমি জিজ্ঞাসা করলাম, কেন? তোর আব্বু আম্মু আমাকে বলে দিয়েছেন যেন আমি কোনো পাগলামি করতে না দিই। না না মামা, এটা মোটেও পাগলামি না, এটা খুবই একটা ভালো কাজ। ঠিক আছে তাহলে যা, তোরা তিনজন একসাথে থাকবি, অন্ধকার হওয়ার আগে ফিরে আসবি, যা। তবে আমাদের তিনজনের কেউই আমাদের বাবা মা কিংবা মামাকে এটা বলি নাই যে একটা মোষের মতো মোটা ইঁদুরের মতো চেহারার একজন মানুষ আমাদের পিছু পিছু হাঁটছে এবং আমরা তাকে কায়দা করে গর্তের মাঝে ফেলে দিয়েছি, কিংবা আমাদের নতুন পাওয়া বন্ধু উইঙ্গিন একটা বিশাল রামদা দিয়ে ঘুরছে যেন কেউ তার গায়ে হাত দিতে না পারে। বড় বড় মানুষেরা এগুলো যত কম জানবে ততই মঙ্গল। উইঙ্গিনদের খুঁজে বের করে আমরা তার লিফলেট এবং গ্রামের মানুষের নামের তালিকা নিয়ে কাজ শুরু করে দিলাম। বিকেলের ভেতর ফিরে যেতে হবে তাই সবাই তাড়াহুড়ো করছি। বাচ্চা কাচ্চা ছেলেমেয়েগুলো আগের মতো আমাদের বিভিন্ন বাড়িতে নিয়ে যেতে লাগলো। মিথিলাও আগের মতো হাত পা নেড়ে পুরো এলাকা দূষিত হয়ে যাচ্ছে, পশু পাখি সরে যাচ্ছে সেই অভিনয় করে দেখাতে লাগলো। গ্রামের সব মানুষ গ্রাম ছেড়ে চলে যাওয়ার একটা দুঃখের দৃশ্য অভিনয় করে দেখাতে লাগলো। আমরা সত্যি সত্যি বিকেলের আগে সব কাজ শেষ করে ফেলতে পারলাম। কাগজপত্রগুলো উইঙ্গিনের হাতে দিয়ে আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা থেকে যে কমিটি এসেছে সেটার মিটিং হবে কাল ভোরে, সেখানকার একটি স্কুলে মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা উইঙ্গিনকে বললাম সকালবেলা আমরাও সেই মিটিংয়ে চলে আসব, কি হয় সেটা দেখব একদম নিজের চোখে। উইঙ্গিন আমাদেরকে তার সুন্দর বাংলা ভাষা দিয়ে খানিকক্ষণ ধন্যবাদ দিল এবং তারপর বলল আমাদের সে খানিকটা দূর এগিয়ে দেবে। কথা বলতে বলতে সে আমাদের একেবারে টিলার ওপর পর্যন্ত পৌঁছে দিল। এত সহজে এত উঁচু একটা টিলায় উঠে যায় সে কিভাবে, সেটা দেখে আমরা অবাক হয়ে গেলাম।
যখন আমাদের বিদায় দিয়ে সে নিচে নেমে যেতে শুরু করেছে তখন হঠাৎ করে চারিদিক থেকে চারজন জোয়ান মুস্কো এসে হাজির হলো। এর মাঝে একজন হচ্ছে সেই ইঁদুরের মতো মোটা মানুষটা, আরেকজন মাথা ন্যাড়া মানুষটা যার মাথায় একটা চুলও নাই, বড় বড় গোঁফ। ন্যাড়া মানুষটা চিৎকার করে গলা উঁচিয়ে বলল, এই দাঁড়াও। আমরা দাঁড়ালাম। উইঙ্গিন সাথে সাথে কিছু একটা টের পেয়ে গেল। সে দাঁড়ালো না, একবারে হরিণের বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে নিচে নামতে শুরু করলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না, কারণ আরও দুজন মানুষ তার পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তাদের হাতে দুইটা ছোট ছোট পিস্তল। কি ভয়ঙ্কর একটা দৃশ্য! উইঙ্গিন তখন চিৎকার করে লাফ দিয়ে ওপরে উঠে গেল। ন্যাড়া মানুষটা আবার চিৎকার করে বলল, এই দাঁড়াও। উইঙ্গিন দাঁড়ালো, কিন্তু এক টান দিয়ে তার কোমরে ঝোলানো লামদা হাতে নিয়ে হুঙ্কার দিয়ে বলল, খবরদার! নাড়া মানুষটা বলল, তুমি খবরদার। আমরা আতঙ্কিত হয়ে গেলাম এবং তার হাতেও একটা মোটাসোটা পিস্তল। মানুষটা বলল, খবরদার, আমি গুলি করে দেব। উইঙ্গিন তবুও থামল না, হাতে রামদা নিয়ে অপেক্ষা করতে থাকে সে। আমি দেখলাম মানুষগুলো আস্তে আস্তে আমাদের ঘিরে ফেলেছে। তিনজনের হাতে পিস্তল, অন্যদের হাতে নেই, কিন্তু যে সাথে নেই সেটা তো কেউ বলতে পারে না। নাড়া মানুষটা বলল, আমি টাকার জন্য কাজ করি, আমার ভেতরে কোনো দয়া মায়া নাই। তোমার হাতের কাগজগুলো দরকার, তোমাকে আমার দরকার নাই। উইঙ্গিন বলল, না, মরে গেলেও আমি দেব না কোনো কাগজ। তুমি মরে গেলে আমাদের কোনো ক্ষতি নেই, মনে করো না ছোট মানুষ বলে আমাদের কোনো মায়া হবে, দয়া হবে। তোমার রামদা নিচে রাখো, তারপর আমার কাছে সে কাগজগুলো দাও, তারপর তোমরা যে যার বাড়ি চলে যাবে। উইঙ্গিন চিৎকার করে বলল, না না না, দেব না। 3 পর্যন্ত গুনবো, তারপর গুলি করব। 1, না। 2। আমি বুঝতে পারলাম মানুষটা আসলেই গুলি করে দেবে। কি করব চিন্তা করতে পারছিলাম না। আমি লাফিয়ে লাফিয়ে উইঙ্গিনের কাছে দিয়ে বললাম, দিয়ে দাও উইঙ্গিন প্লিজ। না। প্লিজ উইঙ্গিন প্লিজ, পরে অন্য কিছু করা যাবে, এখন দিয়ে দাও। আমি প্রায় কেড়ে তার হাত থেকে রামদা নিয়ে নিচে ফেলে দিলাম। তারপর তার হাত থেকে কাগজগুলি নিয়ে ন্যাড়া মাথার মানুষটার দিকে এগিয়ে দিলাম। মানুষটা একেবারে হায়নার মতো খ্যাক খ্যাক করে হাসলো, বলল, এই তো গুড বয়ের মতো কাজ। উইঙ্গিন হঠাৎ আমার হাত ধরে হাউ হাউ করে কেঁদে উঠল, বলল, পারলাম না, পারলাম না, আমি পারলাম না। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, পারবে, তুমি পারবে, আমার উপর বিশ্বাস রাখো উইঙ্গিন প্লিজ। উইঙ্গিন অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি খুব সাবধানে চোখ টিপলাম। কেউ টের পায়নি মানুষগুলো আমাদের ধরার সাথে সাথে আমি আমার ভয়েস রেকর্ডার অন করে দিয়েছি। এখানে যা যা কথা হচ্ছে সব রেকর্ড হয়ে যাবে। যদি কমিটিকে সেগুলো শোনানো হয় তাহলে কি কাজ হবে না? নিশ্চয়ই হবে। মিথিলা বলল, এখন কি আমরা তাহলে যেতে পারি? আমাদের যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি, কাজেই তোমরা নিশ্চয়ই যেতে পারবে, কিন্তু তার আগে আমি একটু বসের সাথে কথা বলে নেই। মানুষটা পকেট থেকে একটা ফোন বের করে কোথায় যেন ফোন করলো, খানিকক্ষণ কথা বললো, তারপর আমাদের দিকে দাঁত বের করে ভয়ঙ্কর ভঙ্গিতে হাসলো এবং হেসে বলল, সরি, আমাদের প্ল্যানের একটু রদ বদল হয়েছে। কালকের মিটিং শেষ না হওয়া পর্যন্ত তোমাদের আটকে রাখতে হবে। আমরা চমকে উঠলাম। আটকে রাখবে? আমাদের? সর্বনাশ! মিথিলা বলল, আমাদের আটকে রাখবে কেন? আমরা কি করেছি? কি করেছো এখনো জানো না? ছোট ছোট পোলাপান হয়ে বড় মানুষের ব্যাপারে নাক গলিয়েছো। তোমাদের পেছনে বেত মারা দরকার ছিল। টিটন জিজ্ঞাসা করলো, আমাদের আপনি কোনখানে আটকে রাখবেন? সেটা এখনো জানি না, আপাতত এখান থেকে সরে যায়, তারপর জানা যাবে। মানুষটা তার দলের মানুষগুলিকে বলল, এদেরকে টিলার ভিতরে ঢুকে নিয়ে যাও, যেন কেউ দেখতে না আসে। একজন বলল, ঠিক আছে ওস্তাদ, আমাদের দিকে তাকিয়ে বলো, সামনে হাঁটো, তেড়িবেড়ি করলে লাথি মেরে মাজা ভেঙে দেব। ইঁদুরের মতো মানুষটা যাকে আমরা গর্তের মাঝে ফেলে দিয়েছিলাম সে বলল, তেড়িবেড়ি না করলেও মাজা ভেঙে দেওয়া দরকার, কার সাথে লাগতে এসেছে জানে না তো। সত্যি সত্যি আমাদের গায়ে হাত দিবে কিনা কে জানে। আমরা কোনো কথা না বলে হাঁটতে থাকি। আমাদের টিলার ভেতরে একটা ঘন জঙ্গলের মতো জায়গায় নিয়ে যেতে থাকে। এদিকে মানুষজন আসে না, বিকেল হয়ে গেছে, কিছুক্ষণের মাঝে অন্ধকারও হয়ে যাবে, তখন আর কেউ আমাদের খুঁজে পাবে না। আমার মামা, উইঙ্গিন, মিথিলা, টিটনের বাবা মা কী যে দুশ্চিন্তায় পড়বেন সেটা কে জানে, এবং সেটা চিন্তা করে আমার শরীর খারাপ হয়ে যেতে থাকে। এখানের থেকে ঠিকমতো ছাড়া পাবো কি না তারও কোনো নিশ্চয়তা নেই। এই মানুষগুলির কোনো দুশ্চিন্তা নেই, জোর করে ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই করে ফেলছে। অত্যন্ত ভয়ানক। আমার পকেটে ভয়েস রেকর্ডারে এখানে সব কথাবার্তা অন হচ্ছে। যত বেশি কথাবার্তা রেকর্ড হবে ততই ভালো। তাই আমি নিজে থেকে একটু কথা শুরু করার চেষ্টা করলাম। আমি জিজ্ঞাসা করলাম, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ চুপ থাক, যেখানে আছে সেখানে নিয়ে যাবো, তোর তো কিছু জানার দরকার কি? হ্যাঁ, মানুষটা তুই তুকারি শুরু করেছে। নিশানা ভালো না। আমি একটু চেষ্টা করে বললাম,
সবার টিপসই দেওয়া কাগজগুলো দিয়ে কী করবেন? আবার কথা বলে মারবে থাবড়া, এক মারবো। আমি আবার চেষ্টা করতে থাকলাম। কাগজগুলো না থাকলেও গ্রামের মানুষগুলো তো আছে, তারা তো মুখে বলবে। আপনাদের লাভটা কি হলো? মাথা ন্যাড়া ওস্তাদ মানুষটা হা করে হাসলো। তোর সেটা নিয়ে চিন্তা করতে হবে না, সেটা আমাদের চিন্তা। এই গ্রামের কোনো মানুষ কথা বলতে যাবে না, কারো অত সাহসী হবে না, বুঝেছিস? কেন সাহস হবে না? কারণ আজ রাতে আমরা গ্রামের মানুষগুলোকে সাইজ করে দেব। যারা যারা টিপসই দিয়েছে তাদের এমন ডলার দেব যে আর কেউ মুখ খুলতেই সাহস পাবে না। যারা বেশি তেজ দেখাইছে তাদের বাড়ি জ্বালায় দেবো, বুঝেছিস? আমি মাথা নাড়লাম। বুঝেছি। এখন চুপ থাক, আর একটা কথা বলে দাঁত ভেঙে ফেলে দেবো। আমি আর কথা বাড়ালাম না। যেটুকু রেকর্ড করতে পেরেছি সেটা মনে হয় খারাপ না। হেঁটে হেঁটে মোটামুটি একটা গভীর জঙ্গলে এসে পৌঁছেছি। ন্যাড়া মাথা মানুষটা আমাকে ঘুরিয়ে দেখলো। তার জায়গাটা পছন্দ হলো। বললো, এখানে থাম। সবাই থামলো। মানুষটা বলল, আপাতত এখানে রাত কাটা। এইখানে এখানে থাকবো কিভাবে আমি? ও বাবা, রাজকন্যার জন্য কি 5 স্টার হোটেল লাগবে নাকি? হ্যাঁ, সবগুলোকে বেঁধে ফেল। বেঁধে ফেলবে? বেঁধে ফেলতে হবে কেন? আমরা তো এমনিতেও কোথাও যাব না। মানুষটা আমার কথার কোনো উত্তর দিল না। হাত দুইটা পেছনে আর পা দুইটা সামনে বেঁধে ফেললো। টিরন বলল, আমাদের বাঁধতে হবে না, আমরা কথা দিচ্ছি আমরা কিছুই করব না। ইঁদুরের মতো দেখতে মোটা মানুষটা হাসার ভঙ্গি করে বলল, আমি সাপকে বিশ্বাস করতে রাজি আছি, কিন্তু তোকেও বিশ্বাস করব না। তোরা মনে করেছিস আমাকে তোরা পচা গর্তের মধ্যে ফেলেছিস, সেটা আমি ভুলে গেছি? ভুলি নাই, শাস্তি মাত্র শুরু হলো, আস্তে আস্তে টের পাবি। ভয়ে আমাদের আত্মা কেঁপে উঠলো। তখন ওস্তাদ তার সাঙ্গ পাঙ্গদের বলল, হ্যাঁ, এদের সার্চ কর, দেখ তো কারো মোবাইল আছে কিনা। কি সর্বনাশ! এখন যদি এরা আমাদের ফোনটা পেয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি হঠাৎ মিথিলার পায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, যোগ যোগ মিথিলা, যোগ! মিথিলা আরও জোরে চিৎকার করে লাফিয়ে উঠল, কোথায় কোথায় কোথায়? গোড়ালিতে গোড়ালিতে, পায়ের গোড়ালিতে! টিটন আর উইঙ্গিন ঝুঁকে পড়ে যোগটা দেখার চেষ্টা করলো। অন্যরাও দেখার চেষ্টা করলো। সেই ফাঁকে আমি পকেট থেকে মোবাইলটা বের করে ঝোপের মধ্যে ফেলে দিলাম। যেভাবে হোক এই মোবাইলটাকে বাঁচাতেই হবে। মিথিলার পায়ে যোগটা খুঁজে পাওয়া গেল না। কিভাবে পাওয়া যাবে? আসলে তো কোনো যোগ ছিলই না। মিথিলা অবশ্য সেটা জানতো না। সে শান্ত হলো না, অসম্ভব চিৎকার করতে লাগলো। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম এবং বললাম, বড় বেশি যোগ ছিল না, ছোট একটা যোগ ছিল, যোগের বাচ্চা, মনে হয় রক্ত খেয়ে পড়ে গেছে মাটিতে। এরপরও মিথিলা শান্ত হলো না। 6 জন ডাকাত ধরনের মানুষ পিস্তল উঁচিয়ে আমাদের ধরে রেখেছে, তাতে সে যেতটুকু ভয় পেয়েছে তার থেকে জোকের কথা শুনে মনে হয় আরও বেশি ভয় পেয়েছে। ইঁদুরের মতো দেখতে মানুষটা একটা বিকট ধমক দিয়ে বলল, চুপ কর ছেমি, চুপ কর, একদম ঢং করবি না, ঢং করবি না। যোগ থেকে বড় জিনিসের জন্য রেডি হ, বুঝছিস? যোগের থেকে বড় ভয়ের জিনিস কি হতে পারে সেটা অবশ্য মিথিলা বুঝতে পারল না, কিন্তু ভয় পেয়ে চুপ করে গেল। একজন শুকনা লিকলিকে মানুষ এসে বলল, কার কাছে কি আছে বের কর, বের কর, বের কর, বের কর। আমাদের কাছে কিছুই নাই। খবরদার মুখে কথা বলবি না, যা আছে বের কর। আমি পকেট থেকে কয়েকটা টাকা বের করে এগিয়ে দিলাম। টিটন একটা সুন্দর মানিব্যাগ বের করে দিল এবং খুবই মন খারাপ করে সেটা এগিয়ে দিল। মিথিলা তার ঘাড়ে ঝুলে থাকা ব্যাগটাই এগিয়ে দিল। আমরা সবাই জানি উইঙ্গিনের কাছে একটা মোবাইল ফোন আছে, কিন্তু সেই ফোনটা দেওয়ার কোনো লক্ষণ দেখালো না। শুকনা লিকলিকে মানুষটা উইঙ্গিনকে ধমক দিয়ে বলল, কী আছে বের করতে বললাম না? আমার কাছে কিছু নাই। খবরদার মিছে কথা বলবি না, মিছে কথা বলবি না, জিপ কেটে ফেলে দেবো। আমি জানি তোর কাছে মোবাইল ফোন আছে, বের কর। উইঙ্গিন মুখটা কালো করে তার ফোনটা বের করলো। ইঁদুরের মতো মানুষটা ফোনটা নিয়ে নিচে ফেলে দিল। তারপর পা দিয়ে সেটাকে গুঁড়িয়ে ফেললো। পুরোটা গুঁড়ো করে ফেললে উইঙ্গিনের দিকে তাকে খ্যাক খ্যাক করে হেসে বলল, পুরো পুলা পানের ফোন ব্যবহার করা ঠিক না, জানোস না? উইঙ্গিন কোনো কথা বলল না। আমি এক ধরনের আতঙ্ক নিয়ে মানুষগুলোর দিকে তাকিয়ে রইলাম। আমার ফোনটা যদি পেয়ে যেত তাহলে ঠিক এভাবেই গুঁড়া করে ফেলতো। কি সর্বনাশ! ভাগ্যিস আমি আমার ফোন কখনো ব্যবহার করি না, সাইলেন্ট করে রাখি। মামার মতো হতে চাইলে ফোন ব্যবহার না করে জীবন কাটানো শিখতে হবে। তাই কেউ টের না পায় সেই জন্য আমার কাছে একটা স্মার্টফোন আছে। শুধু তাই না, উইঙ্গিন যখন তার রামদা নিয়ে ছোটাছুটি করছিল সবাই তার দিকে তাকিয়েছিল। আমি খুব সাবধানে আমার স্মার্টফোনের ভয়েস রেকর্ডারটা অন করে দিয়েছিলাম, তাই কেউ টের পায়নি। এখন নিশ্চয়ই ধোপের ভিতর থেকে সব কথাবার্তা রেকর্ড হয়ে যাচ্ছে। হোক, যতটুকু সম্ভব। মাথা নেড়া ওস্তাদটা বলল,
এই বডি সার্চ কর, এই বান্দরের বাচ্চাকেও বিশ্বাস করিস না। মানুষটা এসে আমার পকেটে হাত দিল, পা দেখলো, পেটে হাত দিল, পিঠে হাত দিল, বগলের নিচ অবধি দেখলো। লুকানোর জায়গা থাকলে কোথায় কোথায় লুকাতে পারি সব কিছু ভালোভাবে দেখলো। ঠিক আছে, এখন বেঁধে ফেল। দড়ি আছে তো? যে ওস্তাদ, দড়ি আছে, কেরোসিন আছে, লাইলনের দড়ি 2 কেজি কিনেছি। হ্যাঁ, গ্রামে রাখবে। যা, বেঁধে ফেল এখন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। মরে গেলেও বিশ্বাস করতাম না যে এটা কিভাবে সম্ভব, কিন্তু মানুষগুলি সত্যি আমাদের বেঁধে ফেললো। হাত দুটো কবজির পিছে তারপর বাঁধলো এবং দড়িটা কেটে পায়ের গোড়ায় বাঁধলো। আমার হাত পা বাঁধার সময় প্রাণপণ চেষ্টা করছিলাম হাত আর পা যেন একটু ছড়িয়ে রাখতে, যেন বাঁধনটা বেশি শক্ত হতে না পারে। বাধা শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু চেষ্টা করে হাঁচড় পাঁচড় করে একটা গাছের কাছে এসে গাছটাতে হেলান দিয়ে বসলাম। এখানে কতক্ষণ এভাবে থাকতে হবে আমরা জানি না। চিন্তা করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। মাথা ন্যাড়া ওস্তাদ আমাদের একজনের দিকে তাকিয়ে বলল, কাচু, তুই পাহারায় থাক, খবরদার ঘুমাবি না। আমরা গ্রামের মানুষগুলোকে একটু ভয় দেখিয়ে আসি, তারপরে এই বান্দরের বাচ্চাগুলোর কোনো একটা ব্যবস্থা করা যাবে। কি ব্যবস্থা করবেন ওস্তাদ? এখনও জানি না, দেখি বস কি বলে। ওস্তাদেরও একজন বস আছে, মানুষটা কে দেখার জন্য আমার একটু একটু কৌতূহল হলো। আমি বাধা অবস্থায় গাছে হেলান দিয়ে গলা উঁচে জিজ্ঞাসা করলাম, আপনার বসটাকে একটু বলবেন? ওস্তাদ মানুষটা নিজের কানকে মনে হয় বিশ্বাস করতে পারলো না যে এরকম অবস্থাতেও আমি পাল্টা প্রশ্ন করতে পারি। মানুষটা আমার কাছে এসে জুতা দিয়ে আমার মাথাটা চেপে ধরে বলল, তোর সাহস তো কম না, এই অবস্থায় জানতে চাস আমার বস কে? আমি মাথা সরিয়ে বললাম, ঠিকই বলেছেন, আমার সাহসটা আসলে একটা বড় সমস্যা। কিছুক্ষণ নিচু গলায় নিজেরা কথা বলে কাচু নামের মানুষটাকে পাহারায় রেখে অন্য সকলে চলে গেল। এরা এখন গ্রামের মানুষদের ভয় দেখাবে। কিভাবে ভয় দেখাবে কে জানে। বলেছে যারা নেতা তাদের বাড়ি পুড়িয়ে দেবে। উইঙ্গিনের বাড়িটাও নিশ্চয়ই পোড়াবে। উইঙ্গিনের মুখটা দেখতে পাচ্ছি না, সে নিশ্চয়ই এখন অনেক দুঃখী দুঃখী চোখে তার গ্রামের মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। আমার এত যে কষ্ট লাগলো বলার মতো না। অন্ধকার হয়ে গেছে। আমার মামা, মিথিলা আর টিটনের আব্বু নিশ্চয়ই অনেক দুশ্চিন্তা করছেন। সবচেয়ে বেশি দুশ্চিন্তা করছেন নিশ্চয়ই উইঙ্গিনের বাড়ির লোকজন। মামার কাছে আমার স্মার্টফোনের নাম্বারটা আছে। মামা নিশ্চয়ই অন্য কারো ফোন থেকে আমার স্মার্টফোনে ফোন করে যাচ্ছেন, কিন্তু আমি ফোনটা ধরতে পারছি না। যখন দেখবেন রাতেও ফিরে আসছি না, তখন নিশ্চয়ই বাসায় জানাবেন। আব্বু আম্মু কি দুশ্চিন্তায় পড়বে? না, এসব আমি চিন্তা করতে পারছি না। পৃথিবীতে কেন এরকম খারাপ মানুষ থাকে, আর থাকলেও তাদের কেন এত ক্ষমতা হয়? আমি আমার হাতের বাঁধনটা একটু বোঝার চেষ্টা করলাম। যখন বেঁধে দিচ্ছিল ইচ্ছা করে হাত দুটিকে জোর করে ফাঁক ফাঁক করে রেখেছি, যেন বেশি শক্ত করে বাঁধতে না পারে। বেঁধেছে লাইলনের মোটা দড়ি দিয়ে। লাইলনের দড়ি একটু পিছলা পিছলা হয়, শক্ত করে কি দেওয়া যায় না। বাসার ভেতরে একবার লাইলনের দড়ি দিয়ে একটি দোলনা তৈরি করেছিলাম। যখন দোলনায় দোল খাচ্ছি হঠাৎ করে গিট খুলে ধরাম করে আছাড় খেয়েছিলাম। এখনও কি একটু চেষ্টা করে দেখবো নাকি গিটটা খোলা যায় কি না। মুশকিল হচ্ছে যে হাতটা পেছন দিয়ে নিয়ে বেঁধেছে। সামনে হলে দাঁত দিয়ে বাঁধনটা কামড়ে খোলার চেষ্টা করতে পারতাম। একজন কি আরেকজনেরটা খোলার চেষ্টা করে দেখব, কিন্তু কাচু নামের মানুষটা টের পেলে যে বিপদ হয়ে যাবে, তখন আমাদেরকে দূরে দূরে সরিয়ে দেবে। এখন কাছাকাছি আছি ভালো, ফিস ফিস করে কথা বলা যাবে। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এলো। হাত দুটো পেছনে বাঁধা, শরীরের নিচ দিয়ে বাঁধা অবস্থায় কি হাত দুটোকে সামনে নিয়ে আসা যায়? তারপর মনে হলো দাঁত দিয়ে কামড় দিয়ে বাঁধনটা তো খুলে ফেলতেই পারি। একজন যদি খুলে ফেলতে পারি, সাবধানে অন্যজনেরটা করে দিতে পারবো। আবছা অন্ধকারে কাচু নামের মানুষটা ভালো মতো হয়তো দেখতে পাবে না। বেশি চিন্তা না করে চেষ্টা করে দেখা দরকার। শুরু করার আগে কাচু মামার সাথে একটু কথা বলে দেওয়া দরকার যে মানুষটা কীরকম, ধরা পড়ে গেলে কীরকম বিপদ হতে পারে সেটাও আন্দাজ করে ফেলতে পারবো। আমি ডাকলাম, কাচু মামা, এই যে কাচু মামা। কাচু নামের মানুষটা মনে হয় মামা ডাক শুনে যথেষ্ট অবাক হলো। বলল, কী হয়েছে? বাঁধনটা একটু খুলে দেন না, আপনার সাথে একটু গল্পগুজব করি। কাচু আমার প্রস্তাবে যথেষ্ট অবাক হলো এবং বলল, গল্পগুজব করবে আমার সাথে? জি, গল্পগুজব করবো আপনার সাথে। কী নিয়ে গল্পগুজব করবি? এই তো আপনার সন্ত্রাসী জীবন নিয়ে, কয়টা মার্ডার করেছেন, কখনো ধরা পড়ে পাবলিকের মার খেয়েছেন কিনা, এই সব নিয়ে। শিশু সন্ত্রাসী হিসেবে আপনার টাইটেলটা কি? কোনো টাইটেল আছে নাকি? কাচু নামের মানুষটা হঠাৎ অসম্ভব রেগে গেল। হারামজাদা, আমার সাথে মশকরা করিস? আর একটা কথা বলবি তো চর মেরে দাঁত ফেলে দেবো সবগুলা। মোটেও মশকরা করছি না কাচু মামা, জানতে ইচ্ছে করে। চুপ থাক, একদম চুপ থাক। ঠিক আছে, তাহলে কি একটা মশার কয়েল জ্বালাতে পারবেন? অনেক মশা এখানে।
লর্ড সাহেবের বাচ্চার জন্য মশাল কয়েল জ্বালাতে হবে এখন আমাকে? শখ দেখে বাঁচি না। জ্বালান না কাচু মামা প্লিজ, আপনিও আরামে থাকবেন আমরাও আরামে থাকবো। মনে হলো কাচু মামার গলাটা একটু নরম হলো। মশার কয়েল কেউ পকেটে নিয়ে ঘোরে নাকি? হ্যাঁ, মশার কয়েল নাই। তাহলে আমার বাঁধনটা একটু খুলে দেন, আমি দৌড়ে গিয়ে একটা কয়েল নিয়ে আসি। কাচু মামা এবার সত্যি রেগে উঠলো, বলল, আমার সাথে ইয়ার কি করিস আমার সাথে? আর একটা কথা বলবি তো আসলে দাঁত ভেঙে ফেলে দিব। আমি যখন কথা বলছিলাম তখন আসলে বাঁধা হাতটা শরীরের নিচ দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করছিলাম। দেখলাম সহজেই সেটা করে ফেলেছি। আমি এমন জায়গায় বসেছি যে কাচু নামের মানুষটা সরাসরি আমাকে দেখতে পাচ্ছে না। গাছের আড়ালে রয়েছি। এমনিতেই আবছা অন্ধকার, আরও অন্ধকার হয়ে গেছে। হাত দুটো সামনে আনার পর আমি দাঁত দিয়ে লাইনের দড়িটা কামড়ে খুলে ফেলার চেষ্টা করতে লাগলাম। আমার দুই পাশে উইঙ্গিন আর মিথিলা। তারা আমাকে দেখে বুঝে গেল আমি কি করতে চাইছি। তখন তারাও শুরু করে দিল। আমি বেশ অবাক হয়ে দেখলাম আমার পরে শুরু করে উইঙ্গিন আমার আগে হাতের বাঁধন খুলে ফেললো। মিথিলার একটু সময় লাগলো, কিন্তু শেষ পর্যন্ত সেও তার হাতের বাঁধন খুলে ফেলতে পারলো। একেবারে নিঃশব্দে এই কাজ করা সম্ভব না, তাই একটু একটু শব্দ হচ্ছিল। আমরা ভান করতে লাগলাম যে মশার কামড়ের জন্য আমরা ছটফট করছি, তাই কাচু সন্দেহ করলো না। সে নিজেও মশার কামড় খাচ্ছে। সন্ধেবেলা পৃথিবীর সব মশা ডিনারের জন্য মানুষের রক্ত খেতে বের হয়। হাতের বাঁধন খোলার পর আমরা সহজে পায়েরটাও খুলে ফেললাম। দল ভারী করার জন্যে মিথিলা আর উইঙ্গিন দুই পাশ থেকে হাত দিয়ে টিটনের হাতের বাঁধন খুলে দিল। টিটন তখন নিজের পায়ের বাঁধন খুলে ফেললো। আমরা চারজনে অবশেষে ছাড়া পেয়ে গেছি, কিন্তু এখন কি করব সেটাই হচ্ছে প্রশ্ন। উইঙ্গিন ফিসফিস করে বলল, চারজনে একসাথে ঝাঁপিয়ে পড়লে কাবু হয়ে যাবে। না না, যদি না হয়, ওর হাতে পিস্তল আছে। পিস্তলটাই দরকার, তোমরা ভয় পেও না, শুধু হাতে থাকো, কী করতে হবে আমি জানি। আমি বললাম, চমৎকার। মনে মনে 1 2 3 পর্যন্ত গুনে আমরা একেবারে লাফিয়ে পড়ব। উইঙ্গিন চিতাবাঘের মতো লাফিয়ে উঠল। মানুষটা বসেছিল। উইঙ্গিন লাফিয়ে 2 পা দিয়ে তার মাথায় ভয়ঙ্কর একটা লাথি দিল। মানুষটা একটা আর্তচিৎকার করে পড়ে গেল। আমরা তখন তার উপর ঝাঁপিয়ে পড়লাম। তাকে উপুর করে ফেলে হাতটা পেছনে টেনে ধরলাম। মানুষটা কিছুক্ষণ বুঝতেই পারলো না কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। কিন্তু যখন সে শেষ পর্যন্ত বুঝতে পারলো, ততক্ষণে আমরা তার 2 হাত পেছনে নিয়ে যেয়ে বেঁধে ফেলেছি। আমরা এক্ষুনি আবিষ্কার করলাম যে শুধু কবজির কাছে বাঁধলে শরীরের নিচ দিয়ে সামনে এনে মুখের বাঁধন খুলে ফেলা যায়। তাই আমরা কনুইও সাথে সাথে বেঁধে ফেললাম। আমাদের তো আর দড়ির অভাব নাই। এরপর আমরা মানুষটাকে চিৎ করে শোয়ালাম। আমরা বললাম, কাচু মামা, আপনাকে মনে হয় মামা না ডেকে কাচু গুন্ডা ডাকাটাই ঠিক। আপনি যদি আমাদের জন্য মশার কয়েল আনতেন তাহলে এই ঝামেলাটাই হতো না। কাচু নামের মানুষটা বলল শুধু তু 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 তু, কিন্তু কথা শেষ করতে পারলো না, তুতুতেই থেমে গেল। উইঙ্গিন বলল, এর পিস্তলটা কই? আমরা শরীর সার্চ করে পেটের মাঝে গুজে থাকা পিস্তলটা বের করলাম। উইঙ্গিন হাতে নিয়ে বলল, এইটা আমার রামদা থেকে ভালো। আমরা মাথা নাড়লাম। আমি বললাম, গুলি বের হয় তো? এর পায়ের নিশানায় টিকারি করে দেখি নাকি একটু? কাচুগুন্ডা হঠাৎ আর্তনাদ করে বলল, না না না, আল্লাহর কসম লাগে, গুলি করেন না। মিথিলা বলল, এখানে দেরি করে লাভ নেই, চলো যাই, আব্বু আম্মু অনেক দুশ্চিন্তা করছে। ঠিক তখন কাচুগুন্ডার পকেটে মোবাইলের শব্দ হলো। কেউ একজন ফোন করেছে। উইঙ্গিনের কে হলো কে জানে। কাচুগুন্ডার পকেট থেকে বের করে মোবাইলটা নিচে ফেলে আছাড় দিয়ে ফেললো। তারপর পা দিয়ে সেটার উপর লাথি মারতে মারতে টুকরা করে ফেললো। মিথিলা ভয়ে ভয়ে বলল, টেলিফোনটা রেখে দিলে হতো, অন্য কাজে লাগতো হয়তো বা। আমি বলতে চাচ্ছিলাম আমার একটি স্মার্টফোন আছে, কিন্তু তার আগেই উইঙ্গিন একটা আর্তনাদ করে মুখ ঢেকে ফেললো। কি হয়েছে বুঝতে সময় লাগলো। একটু থামতে সামনে তাকাতে দেখলাম দূরে আগুন দেখা যাচ্ছে। এক মুহূর্তে বুঝে গেলাম উইঙ্গিনের গ্রামের মানুষদের ভয় দেখানোর জন্য সেখানে আগুন দেওয়া হয়েছে। কার বাড়িতে কে জানে, হয়তো উইঙ্গিনের বাড়িতেই। উইঙ্গিন হঠাৎ করে না 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 বলে চিৎকার করতে করতে তার গ্রামের দিকে ছুটতে শুরু করলো। পিছন পিছন আমরাও। পাহাড়ের জঙ্গলে অন্ধকারে ছুটে যাওয়ার মতো কঠিন কাজ পৃথিবীতে কিছু আছে কিনা আমার জানা নেই। কাজটা উইঙ্গিনের থেকে ভালো করে আর কেউ করতে পারে কিনা সেটাও আমার জানা নেই। কাজে উইঙ্গিনকে থামানোর জন্য দৌড়ে তাকে ধরে ফেলার মতো কঠিন কাজ পৃথিবীতে আর কিছু আছে কিনা সেটাও আমাদের কারোরই জানা নেই। তারপরও কিভাবে তাকে দৌড়ে ধরে ফেলে ফেললাম এবং কিভাবে তাকে টিলা থেকে গড়িয়ে পড়ে আমরা ছাতু হয়ে গেলাম না, সেটা আশ্চর্য ব্যাপার, এবং সেটা কারোরই জানা নেই। আমরা জানতাম সে যদি এখন কোনোভাবে গ্রামে পৌঁছে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই ভয়ঙ্কর মানুষগুলো তাকে দেখলেই বুঝে যাবে যে সে কাচুগুন্ডাকে কাবু করে ফেলেছে। শুধু তাই না, উইঙ্গিনের হাতে এখন পিস্তল, সেটা দিয়ে সে যদি গোলাগুলি শুরু করে তাহলে মানুষ মারা যাবে।
হলিউডের সিনেমায় পিস্তলের গুলাগুলি দেখতে খুবই মজা লাগে, কিন্তু সত্যি সত্যি সেটা যে কী ভয়ে সেটা আমরা কেউ জানি না। নিশ্চয়ই আমাদের ওপর খোদার অশেষ মেহেরবানি ছিল, তাই টিলার মাঝামাঝি এসে আমরা উইঙ্গিনকে ধরে ফেললাম এবং তাকে 3 জন মিলে ধরে রাখলাম। উইঙ্গিন কাঁদছে, চোখ থেকে দরদর করে পানি পড়ছে, আর আমরা 3জন হাঁপাচ্ছি, তাই কেউ কোনো কথা বলতে পারছি না। আরেকটা আরেকটা একটু ইন্টারফেয়ার করি, দেখলেন দরদর পানি পড়া, দরদর করে পানি পড়া, মানে পানিটা এত বেশি ছিল যে সেটা আর টিপ টিপ করে পড়ার অবকাশ পায়নি, দরদর করে পড়ছে। নিজের বাড়িতে আগুন লাগলে এমনই হয় হয়তো বা। যাই হোক, আবার ফিরে আসি গল্পে। অনেকক্ষণ পর আমরা যখন দম নিয়ে কথা বলতে পারতাম তখন আমরা কথা বলা শুরু করলাম। আমি বললাম, উইঙ্গিন তুমি এটা কী করছো, ওরা তোমাকে মেরে ফেলবে যে। উইঙ্গিন বলল, মারুক মারুক, আমি ওইগুলারে মেরে ফেলবো। মিথিলা বলল, এভাবে বলো না প্লিজ, আমার শুনতে ভালো লাগছে না। উইঙ্গিন চোখ মুছে ভাঙা ভাঙা গলায় বলল, আমরা তো কষ্ট করে সিগনেচার নিয়ে টিপসই দিয়ে কাগজগুলো বের করে নিয়ে এসেছি, এখন গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছে, বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ভয়ে কেউ কোনো কোনো কথাই বলছে না। আমরা বলবো কথা। আমরা কি কথা বলবো? আমরা ছোট মানুষ, কেউ আমাদের কথা শুনবে? কেউ আমাদের কথা বিশ্বাস করবে? আমি তোমাদেরকে এখন পর্যন্ত একটা আসল কথা বলতে পারিনি। কি তোমার আসল কথা? আমার কাছে একটা স্মার্টফোন ছিল, আমি সেটা দিয়ে ওদের সব কথা রেকর্ড করে ফেলেছি। সেই কথাগুলো যদি কমিটির মেম্বারদেরকে শোনাতে পারি তাহলে তো তারা সব কিছু জেনে যাবে, তাই না? স্মার্টফোন? তোমার কাছে স্মার্টফোন আছে? সেটা কোথায়? বডি সার্চ করে পাই নাই কেন তাহলে? মনে আছে মিথিলার পায়ে যোগ ধরেছিল? হ্যাঁ, কী হয়েছে সেই যোগের? আসলে আমি মিথ্যা বলেছিলাম। সবাই যখন সেটা নিয়ে হইচই করছিল আমি স্মার্টফোনটা একটা ঝোপে ফেলে দিয়েছিলাম। এখন কোথায় আছে সেটা? সে ঝোপের ভিতরে আছে। সত্যি? হ্যাঁ সত্যি। সব কথা রেকর্ড করা আছে সেখানে? হ্যাঁ, সব কথা রেকর্ড করা আছে। সব কথা? সব? হ্যাঁ, সব কথা, সব। উইঙ্গিনের চোখ চকচক করতে থাকে, সে হাতে কিল দিয়ে বলে, চমৎকার, কালকে তো আমরা তাহলে মিটিংয়ে কমিটির সাথে কথাগুলো বলতেই পারি। হ্যাঁ চলো, আগে স্মার্টফোনটা নিয়ে আসি। আমরা ঠিক তখন কয়েকটা মানুষের কথা শুনতে পেলাম। মানুষগুলো এদিকেই আসছে। আমরা তাড়াতাড়ি সরে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে গেলাম। মানুষগুলো টিলাতে উঠছে। ওস্তাদের গলার স্বর শুনতে পেলাম। সে বলছে, কচু সমস্যাটা কি রে? ফোনই ধরে না। মনে হয় ফোনে চার্জ নেই ওস্তাদ। চার্জ থাকবে না কেন? দুপুরে না চার্জ করলো? সবসময় ফোন খোলা রাখতে বলেছি, আশ্চর্য। তাহলে কি অন্য কিছু হয়েছে ওস্তাদ? বিপদ নাকি কোনো? হ্যাঁ, কি বিপদ হবে আবার? বান্দরের বাচ্চাগুলো যদি কিছু করে ওস্তাদ? না রে না, সেটা সম্ভব না, হাত পা বেঁধে হয়ে এসছি না। গিয়ে দেখি সমস্যাটা কি, চিন্তার ব্যাপার ওস্তাদ। মানুষগুলো কথা বলতে বলতে যেতে থাকে। আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকালাম। গিয়ে যখন দেখবে তাদের বিখ্যাত সন্ত্রাসী কাচুগুন্ডাকে আমরা বেঁধে ফেলেছি, শুধু তাই না, কাচুগুন্ডার পিস্তলটা পর্যন্ত আমরা নিয়ে এসেছি, না জানি তারা কি করবে। মানুষগুলি চলে যাওয়ার পর টিটন জিজ্ঞাসা করলো, তাহলে এখন আমরা কি করব? আমি বললাম, তুমি আর মিথিলা রিসর্টে চলে যাও। রিসর্টে যাব? এরা যদি আমাদের দেখে ফেলে? তাহলে কোন একটা জায়গায় অপেক্ষা করো, আমি আর উইঙ্গিন যে স্মার্টফোনটা নিয়ে আসি। আমরাও আসি? না, যত মানুষ কম হবে তত ভালো, তোমরা এখানেই থাকো। কাজেই টিটন আর মিথিলাকে রেখে আমি আর উইঙ্গিন আমার স্মার্টফোন উদ্ধার করতে রওনা দিলাম। কাছাকাছি যাওয়ার পর বেশ দূর থেকে মানুষগুলির কথা শুনতে পেলাম। মাথা নেড়া ওস্তাদ চিৎকার করে বলছে, কি বললি? ছেলে মেয়েগুলো তোকে কাবু করে তোর পিস্তল নিয়ে চলে গেছে? মোবাইলটা পর্যন্ত সে পর্যন্ত গুঁড়া করে ফেলেছে? কাচুগুন্ডা কী বলল শুনতে পেলাম না। আমরা তখন পা টিপে টিপে আরেকটু কাছে গেলাম। শুনতে পেলাম ওস্তাদ প্রচণ্ড রেগে কুৎসিত ভাষায় কাচুগুন্ডাকে গালাগালি করছে, মনে হয় চর কিংবা লাথিও মারছে। কাচুগুন্ডা ফ্যাস করে কেঁদে বলল, আপনি বিশ্বাস করবেন না ওস্তাদ, ছেলে মেয়েগুলা কত ভয়ঙ্কর, আমার হাত পা বান্ধা ওস্তাদ, সবগুলোর হাত পা বান্ধা। সেই হাত পা খুলে আমার উপর কিভাবে লাফ দিয়া পড়ছে ওস্তাদ, আমি কিছু জানি না। আমার মাথার মাঝে ইয়াজোর একটা লাথি দিয়েছে ওস্তাদ, মনে হয়েছে শরীর খান আলাদা হইয়া গেছে, বাম কানের পর্দা নিশ্চয়ই বাইটে গেছে ওস্তাদ, কিছু শুনি না আমি কান দিয়া। কাচুগুন্ডা তার আরও দুঃখের কাহিনী বলতে চাচ্ছিল, কিন্তু ন্যাড়া মাথা ওস্তাদ তাকে সেই সুযোগ দিল না। কাচুগুন্ডার গালে প্রকাণ্ড একটা চর বসিয়ে তাকে থামিয়ে দিল এবং বলল, চুপ কর হারামজাদা, তোর শরম করে না? কয়েকটা পোলাপান ধরে দড়ি দিয়ে ব্যান্ধে পিস্তলে চলে গেছে, আবার তুই বলিস কোথায় গেছে পোলাপান সেটাও জানিস না, বল কোথায় গেছে?
কাচুগুন্ডা বলল, কবে কেডা? ওস্তাদ কোথায় জানি ফোন করলো। তারপর তোর সাথে যারা আছে তাদেরকে বলল, হ্যাঁ, দেরি করা যাবে না, রিসর্টের রাস্তায় পাহারা দে। এই বান্দরের বাচ্চাগুলারে দেখলে ধরে আনতে হবে, তেরি বেরি করলে গুল্লি, কোনো কথা নাই। একজন বলল, খালি রিসর্টের রাস্তায় পাহারা দিলে হবে না রে ওস্তাদ, গ্রামের ভিতরেও পাহারা দিতে হবে। হ্যাঁ, 2টা জায়গা ছাড়া আর যাবে কোন দিকে তারা? হ্যাঁ, যেভাবে হোক তো ধরতে হবে, বসের অর্ডার। মানুষগুলো যখন কথা বলতে বলতে ফিরে যেতে থাকে, ঝোপের আড়াল থেকে দেখলাম কাচুগুন্ডাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষগুলো একেবারে চোখের আড়াল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। তারপর আমরা আমাদের জায়গায় গিয়ে অন্ধকার হাতড়ে স্মার্টফোনটা খোঁজার চেষ্টা করতে লাগলাম এবং ঝোপের ভিতর থেকে স্মার্টফোনটা খুঁজে পেয়েও গেলাম। সেটা এখনও রেকর্ডিং হয়ে যাচ্ছে, ব্যাটারি প্রায় শেষ। আমি তাড়াতাড়ি রেকর্ডিং বন্ধ করে দিলাম। রেকর্ডিং কেমন হয়েছে কে জানে, একটুখানি শুনে বুঝলাম ভালোই হয়েছে। ফোনটা বন্ধ করে দিলাম। টিটন আর মিথিলাকে নিয়ে পরে শোনা যাবে। আবার অন্ধকারের মাঝে আমি আর উইঙ্গিন ফিরে এলাম। আমাদের ঝোপের আড়াল থেকে দেখে মিথিলা আর টিটন বের হয়ে এলো। ফিসফিস করে জিজ্ঞাসা করলো, কী অবস্থা? হ্যাঁ, আমি বললাম, অবস্থা ভালো এবং খারাপ। মানে? স্মার্টফোনটা পেয়েছি, মনে হয় রেকর্ডিংটা ভালোই হয়েছে। সেটা হচ্ছে ভালো। আর খারাপ? বদমাইশগুলি রিসর্টের রাস্তা আর গ্রামের রাস্তায় পাহারা দিতে বসিয়েছে। যেভাবে হোক তারা আমাদের ধরবেই। সত্যি? হ্যাঁ, খালি সত্যি না, সত্যির থেকেও ভয়ঙ্কর। সেটা কি? বলেছে আমরা যদি পালানোর চেষ্টা করি তাহলে একেবারে গুলি করে দেবে। সর্বনাশ। আসলেই সর্বনাশ। তাহলে আমরা এখন কি করব? কোথায় যাব? সকালে কমিটির কাছে যাবোটা কিভাবে আমরা? আমরা চিন্তা করতে থাকি। চিন্তা করে অবশ্য কোনো কুল পাচ্ছি না। মামাও নিশ্চয়ই চিন্তা করছেন। টিটন আর মিথিলার আব্বু আম্মুও নিশ্চয়ই চিন্তা করছেন, দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন। উইঙ্গিনের কথা তো ছেড়ে দিলাম। একসময় বললাম, আমার মনে হয় আমাদের মামা আর বাবা মাকে জানানো দরকার যে আমরা ভালো আছি। মিথিলা শুদ্ধ করে বলল, এখনও বেঁচে আছি। টিটন বলল, তবে মহা বিপদের মাঝে আছি। আমি বললাম, না, তাদের দুশ্চিন্তার মাঝে ফেলে দিয়ে কোনো লাভ নেই। তাদেরকে জানাই যে আমরা ভালো আছি এবং অসম্ভব জরুরি একটা কাজে আটকা পড়ে গিয়েছি, তাই আজ রাতে আসতে পারবো না। অনুরা চিন্তা করলো। তারপর টিটন মাথা নেড়ে বলল, এটাই ভালো। আমাদের উপর নিশ্চয়ই খুব রাগ হবে, বিরক্ত হবে, কিন্তু কিছু করার নেই। পরে যখন সব কিছু শুনবে নিশ্চয়ই আমাদেরকে মাফ করে দেবেন তারা। আর না দিলেই বা কি? আর কোনোদিন অবশ্য আমাকে বিশ্বাস করবে না, কোনোদিনও যেতেও দেবে না কোথাও। যাই হোক, সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। হ্যাঁ, সেটাই, চিন্তা করে আর লাভ নেই। কিন্তু রাতটা কাটাবো কীভাবে? উইঙ্গিন এখনও কোনো কথা বলে নাই। এখন বলল, স্কুলের রাতটায় আমার কাটালে কেমন হয়? স্কুলে? হ্যাঁ, আমাদের ধরার যখন চেষ্টা করছে, যেন কমিটির সাথে কথা বলতে না পারি, সেটাই তো তারা চেষ্টা করছে, তাই না? আমরা যদি স্কুলে থাকি তাহলে যখন মিটিং শুরু হবে তখন আমরা ডাইরেক্ট কথা বলতে পারবো। গুড আইডিয়া। কিন্তু মিটিং শুরু হওয়ার আগ পর্যন্ত লুকিয়ে থাকতে হবে তো, তাই না? সেটা না হয় থাকবো। স্কুলে দারোয়ান নাই? আরে না, গ্রামের স্কুল, দারোয়ান থাকবে কোত্থেকে? ক্লাসরুমের দরজায় না আবার দারোয়ান। ঠিক আছে, তাহলে এখন আব্বু আম্মুর কাছে একটা খবর পাঠাতে হবে। তারা নিশ্চয়ই দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফোনে কথা বলা যাবে না, খালি একটা এসএমএস পাঠাতে হবে। উইঙ্গিন বলল, তারপর ফোনটা বন্ধ করে রাখতে হবে। আমরা তখন সবাই মিলে চিন্তা ভাবনা করে এরকম একটা এসএমএস লিখলাম, নুরু, মিথিলা, টিটন এবং উইঙ্গিন, আমরা এই 4 জন একসাথে আছি, নিরাপদে আছি। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করার জন্য আমাদের আজকে রাতে আসতে আমরা পারছি না। কাল ভোরে যখন দেখা হবে তখন আমরা সকলকে সব কিছু জানাবো। এসএমএসের ভাষাটা আমার যথেষ্ট পছন্দ হলো। সেটা আমরা একসাথে আমাদের বাবা মা এবং মামার কাছে পাঠিয়ে দিলাম। এসএমএসটা পাওয়ার পরপরই যে আমাদের নাম্বারে ফোন আসতে শুরু করবে, কিন্তু আমাদের ফোনের চার্জ বাঁচিয়ে রাখতে হবে। শুধু তাই না, বলতে গেলে হাজার রকম ঝামেলা শুরু হয়ে যাবে। সবাই অনেক কিছু জানতে চাইবে, রাগারাগি করবে, কানাকাটি করবে, বকাবকি করবে। তার থেকে ভালো কথাবার্তা নাই বলা। তাই আমি ফোনটা বন্ধ করে দিলাম। এখন আমাদের স্কুলে যেতে হবে। স্কুলের রাস্তাটা জেনে শুধুমাত্র উইঙ্গিন, সে আমাদের নিয়ে রওনা হলো। রাস্তার পাশে ঝোপঝাড়ের ভিতর দিয়ে আমরা হেঁটে যেতে থাকলাম। জায়গাটা এমনিতে খুব নির্জন, কাজেই কেউ আমাদের দেখলো না। এমনিতে সেখানে যেতে হয়তো 8 ঘন্টার মতো সময় লাগতো, কিন্তু আমরা প্রায় 1 ঘন্টার মধ্যেই আস্তে আস্তে সেখানে পৌঁছে গেলাম। রাতের বেলা স্কুলটাকে কেমন জানি ভূতের বাড়ির মতো লাগছিল। সামনে বড় মাঠ, পিছে অনেক গাছ, হালকা বাতাসে গাছের পাতাগুলো কেমন যেন শিরশির করে নড়ে উঠছিল। রহস্যময় এক ধরনের শব্দ, তার সাথে ঝিঝি পোকার ডাক। হঠাৎ করে ডাক থেমে যায়, আবার একসাথে শুরু হয়। উইঙ্গিন স্কুলের ভিতরে গিয়ে কিভাবে জানি একটা ক্লাসরুমের দরজা খুলে ফেললো।
এর ভেতরে আমরা আজকে রাত কাটাবো। এক একজনের জন্য এক একটা বেঞ্চ হবে আমাদের বিছানা। এখানে শুয়ে আমরা ঘুমানো নিয়ে নানান রকমের দুঃখ কষ্টের কথা বলতে পারতাম, কিন্তু আমরা কেউই সেটা করলাম না। একটু আগে আমাদের হাত পা বেঁধে জঙ্গলের মাঝে ফেলে রেখেছিল কেউ, সেটার তুলনায় আমরা শুধু এখন 5 স্টার না 10 স্টার হোটেলে রয়েছি। এখনও খুব বেশি রাত হয় নাই, তাই আমরা স্কুলের বারান্দায় পা ছড়িয়ে বসে আছি এবং আকাশের দিকে তাকিয়ে রয়েছি। সবার মনের ভিতরে একটা চিন্তা কাজ করছিল, কিন্তু সেটা কেউ মুখে উচ্চারণ করছিল না। মিথিলা শেষ পর্যন্ত সেই কথাটা বলেই ফেললো। সে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বলল, যা খিদে পেয়েছে আর বলার মতো না। আমরা সবাই মাথা নাড়লাম। টিটন আরও লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সবসময় প্লেটে খাবার দিতে চাই, আমি নিতে চাই না। এখন মনে হচ্ছে আহা, যে খাবারগুলো যদি পেতাম। মনে আছে আমাদের রিসোর্টের ডাইনিং রুমে কত রকমের খাবার সাজানো থাকে? ঢাকনাগুলো খুলতেই কি সুন্দর খাবারের ঘ্রাণ আসে। আমার কোনো ভালো খাবারের দরকার নাই, শুধু একটা গরম ভাত সাথে একটা ডিম ভাজি। হ্যাঁ, ডিম ভাজির মাঝে পেঁয়াজ আর কুচি কুচি করে কাটা কাঁচামরিচ, ঝাল কাঁচামরিচ। আর গরম ভাতের উপর 1 চামচ ঘি, বেশি না, মাত্র মাত্র 1 চামচ। আহা, কি ঘ্রাণ! একটুখানি ডাল, এই এক হাতা দিলেই হবে। ডালের সাথে কিন্তু শুকনা মরিচটা আমার। আমায় অর্ধেকটা দিও প্লিজ। খাওয়ার পরে একটুখানি দই, তার উপর একটা রসগোল্লা, বেশি না, মাত্র একটা। আমি লক্ষ্য করলাম উইঙ্গিন কোনো কথা বলছে না, একটা কথাও বলছে না। জিজ্ঞাসা করলাম, উইঙ্গিন তুমি কিছু বলবে না? উইঙ্গিন বলল, মাঠের ওই কোনায় একটা টিউবওয়েল আছে, বেশি করে পানি খেয়ে এসো, খিদে চলে যাবে। কাজেই আমরা টিউবওয়েল থেকে পেট ভরে পানি খেয়ে এলাম। না, গল্পটা এখানে শেষ হয়নি, আরও একটা পর্ব লাগবে। আশা করছি খুব শিগগিরই পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।